গয়না চুরির জন্য সুধা অদিতিকে উচিত শাস্তি দিল। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সুধা বাসনগুলো হাতে নিয়ে কাঁদতে থাকে আর মিস্টার বসু মল্লিককে বলে, আপনি এই বাসনগুলো কোথায় পেলেন? তখন তেজ বলে, আজকে থেকে এই বাসনেই গজাননের পুজো হবে। তখন তেজের ঠাম্মি বলে, এই মিনে করা কাঁসার বাসনের শখ আমার অনেক দিন ধরেই ছিল। তখন তেজের মেজমা আর মা বলে, এত সুন্দর মিনে করা কাঁসার বাসন? তখন সুধা বলে, এই বাসন আমার বাবা নিজের হাতে তৈরি করেছেন। তখন তেজের ঠাম্মি বলে, এই কানুনবালা বসু মল্লিকের চোখ থেকে কিছু এড়ায় না। তুমি তোমার বাবার এই শ্রেষ্ঠ স্মৃতিটুকু বিক্রি করে আমার মায়ের গয়নাটা ফিরিয়ে এনেছো, তাই দাদু ভাই তোমার বাবার শেষ স্মৃতিটুকু রক্ষা করেছে। এইটা তোমার পুরস্কার, কিন্তু আজকের পর থেকে এই বাসনের ওপর তোমার আর অধিকার নেই। এই বাসন আজকে থেকে গজাননের। তখন সুধা বলে, আপনি এই বাসন ফিরিয়ে এনেছেন, এইটাই তো আমার কাছে অনেক আনন্দের। আর আপনি গজাননের জন্য এই বাসন পছন্দ করেছেন, এর থেকে আর খুশি কি হতে পারে? তারপর সুধা ঠাম্মিকে প্রণাম করে আর ঠাম্মি বলে, ধন্যবাদ আমার প্রাপ্য নয়, ধন্যবাদ দাদু ভাইয়ের প্রাপ্য। আমি হয়তো আদেশ করেছিলাম, কিন্তু দাদু ভাই তোমার বাবার কাঁসার বাসন ফিরিয়ে এনেছে। এবার গজাননের পুজো শুরু করো নাথ বৌমা। তারপর সুধা গজাননের পুজো করতে থাকে। তারপর সুধা সবাইকে প্রসাদ দিতে থাকে আর তেজকে বলে, আপনি আমার পিছনে গুপ্তচর লাগিয়েছেন তাই না? আর না হলে আপনি জানবেন কি করে আমি এই বাসন বিক্রি করে ঠাম্মির হারটা ফিরিয়ে এনেছি? সবটাই আপনার অভিনয় তাই না? তখন তেজ বলে, অভিনয় তো আপনি করছেন। প্রথমে বাবার বাসনগুলো বিক্রি করে নেকলেসটা ফিরিয়ে এনেছেন, আর আপনি তো ঠিক ভালো করেই জানতেন ঠাম্মি যখন জিনিসটা জানতে পারবে তখন বাসনগুলো ঠাম্মি ঠিকই ফিরিয়ে আনবে। নেকলেসও ফিরে এলো, বাসনও ফিরে এলো, আপনার তো কোনো লস হলো না। তখন সুধা অবাক হয়ে যায় আর তেজ বলে, অবাক হচ্ছেন কেন? আপনার প্ল্যানটা ধরে ফেলেছি বলে? তখন সুধা বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি সব কিছু করতে পারি। রাত্রেবেলায় আমাকে ঘরে আটকে রাখলেও দিনের বেলায় কিন্তু আমাকে আটকাতে পারবেন না। তখন তেজ সুধার হাত চেপে ধরে বলে, আপনি এরকম কিছু করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখনই তেজের দিদি জ্যোৎস্নার কাছে বারবার ফোন আসে আর জ্যোৎস্না ফোন কেটে দেয়। তারপর জ্যোৎস্না ঠাম্মিকে গিয়ে বলে, ঠাম্মি আমি ভাইয়ের জন্য বড় মায়ের কাছে মানসিক করেছিলাম পুজো দেব বলে। ভাই তো এখন ভালো আছে, আমি গিয়ে পুজোটা দিয়ে আসি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ যাও। তারপর ঠাম্মি সুধাকে বলে, তুমি হারটা ফিরিয়ে এনেছো, খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি। কিন্তু ওই হার তোমার বাপের বাড়ির থেকে সোনার দোকানে গেল কি করে? নিশ্চয়ই কেউ ওই হারটা বিক্রি করেছে। আর যেই বাড়ির কাছে তোমার শ্বশুরবাড়ির কোনো মান সম্মান নেই, সেই বাড়িতে তুমি আজকের পর থেকে আর কোনোদিনও যাবে না। এই কথা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করব, নতুবা নয়। তখন সুধা বলে, ঠিক আছে ঠাম্মি, আপনি যখন চান না আমি আর ওই বাড়িতে যাব না, কিন্তু যে বড় ঠাম্মির এই নেকলেসটা বিক্রি করেছিল তাকে শাস্তি আমাকে দিতেই হবে। অন্যদিকে সুধার দাদা কোনো জিনিসই খুঁজে পায় না আর সুধার দাদা বলতে থাকে, সুধা থাকলে আমাকে এত ঝক্কি পোয়াতে হতো না, তোমরা সবাই মিলে সুধার কাজটা করতে পারছো না। তখন সুধার বৌদি এসে বলে, বাড়ির কাজ করতে করতে নাভিশ্বাস উঠে গেল, আমি এত কিছু করতে পারবো না, দরকার হলে একটা কাজের লোক রাখো। তখন সুধার দাদা একটি ব্যাগ নিয়ে আসে আর বলে, আলমারির চাবি আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার ব্যাগে আছে কি? তখন সুধার বৌদি ভয় পেয়ে যায় আর বলে, ওই ব্যাগেই তো আমি সব টাকা রেখেছি, তুমি ব্যাগ খুলবে না, আমি হাত ধুয়ে এসে ব্যাগটা খুলবো। তখন সুধার দাদা ব্যাগ খোলে আর দেখে ব্যাগের মধ্যে অনেক টাকা। তখন সুধার দাদা ভাবতে থাকে, তাহলে ওই নেকলেসটা কি অদিতিই বিক্রি করেছে? তখন সুধার দাদা অদিতিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? তাহলে তুমি সেই দিন হারটা বিক্রি করেছো, তোমার জন্যই আজকে আমাদের বাড়ির মান সম্মান সব বিকিয়ে গেল। তখন সুধার বৌদি বলে, তুমি আমাকে চোর বলছো? তখন সুধার দাদা বলে, চোরকে চোর বলবো না তো আর কি বলবো? তখন সুধার বৌদি কাঁদতে থাকে আর বলে, তুমি আমাকে যদি আর একটা বাজে কথা বলো আমি কিন্তু পাড়ার সব লোক জড়ো করব। তখনই সেখানে সুধা আসে আর বলে, ঠিক আছে বৌদি, পাড়ার সব লোক জড়ো করো, কারণ একটু পরেই পুলিশ আসলে সব লোক জড়ো হয়ে যাবে। তখন সুধার বৌদি বলে, আমি কোনো অন্যায় করিনি। তখন সুধা বলে, তুমি যদি অন্যায় না করো তোমার কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? তখন সুধার বৌদি বলে, আমার বাবা অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করে আমাকে দিয়েছে। তখন সুধা বলে, তুমি আবার মিথ্যে কথা বলছো? তুমি যে মিথ্যে কথা বলছো তার প্রমাণ আমার কাছে আছে। তারপর সুধা গয়নার বিক্রির ভিডিওটা সকলকে দেখাতে থাকে। তারপর সুধা পুলিশকে ডাকে আর বলে, যা শাস্তি দেওয়ার ওনাকে এবার দিন। সুধার বৌদি বলে, সুধা তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। তখন সুধা বলে, ভুলের ক্ষমা হয় বৌদি, কিন্তু অপরাধের ক্ষমা হয় না, আর তুমি যা করেছো অনেক বড় অপরাধ করেছো। তখন বাড়ির সবাই সুধার বৌদিকে দোষ দিতে থাকে আর বলে, তুমি এই কাজটা কেন করলে? তখন সুধার বৌদি বলে, আমি ভেবেছিলাম সুধার শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক, ওদের অনেক আছে, তার মধ্যে থেকে একটা গয়না যদি আমি সরিয়ে ফেলি তাহলে কিছু হবে না, কিন্তু আমি বুঝতে পারিনি ওই গয়নাটারই খোঁজ পড়বে।
তারপর সুধার দাদা পুলিশকে গিয়ে বলে ওনাকে নিয়ে যান, আপনি যা শাস্তি দেওয়ার ওনাকে দিন। তখন সুধার বৌদি কাঁদতে কাঁদতে সুধার পায়ে ধরে বলে, সুধা তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিনও চুরি করব না। আমার ছোট্ট একটা মেয়ে আছে, ও মাকে ছাড়া কি করে বড় হবে। তখন সুধা বলে, তুমি এত বড় অন্যায় করার আগে একবার ত্রিনা, দাদা, এই বাড়ির সকলের কথা ভাবলে না বৌদি? আর চুরিটা স্বভাব বৌদি, সেটা তুমি পাল্টাতে পারবে? তখন সুধার বৌদি বলে, হ্যাঁ সুধা, আমি সব পারবো, এই নে এই টাকাগুলো তুই নিয়ে যা। তখন সুধা বলে, এর মধ্যে তো টাকা কম মনে হচ্ছে। তখন সুধার বৌদি বলে, হ্যাঁ এর মধ্যে 20,000 টাকা কম আছে, আমি খরচা করে ফেলেছি, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি যেখান থেকে পারি সেই টাকা ফিরিয়ে দেব। তখন পুলিশ সেজে আসা সুধার ভাই নিজের চেহারায় ফিরে আসে, আর সুধার বৌদি বলে, বিচ্ছু তুই তুই পুলিশ সেজে এসছিস? তখন সুধা বলে, পুলিশ নিয়ে এসে আমি এই বাড়ির আর আমার শ্বশুর বাড়ির অপমান করতে চাইনি, তোমাকে একটা উচিত শিক্ষা দেওয়ার ছিল, তাই এইভাবে সব নাটক করেছি, কিন্তু এরপর যদি তুমি কোনো অন্যায় করো তাহলে আমি এই বাড়িতে পুলিশ নিয়ে আসব। তারপর সুধা ব্যাংকের দিকে যায়, আর ব্যাংকের লোকের সাথে সুধার দেখা হয়ে যায়, আর সুধা বলে, আমি 1 মাসের মধ্যে আপনাদের কিস্তির সমস্ত টাকা দিয়ে আসব। তখন ব্যাংকের লোকটি বলে, মিস্টার বসু মল্লিক তো এসে আপনাদের কিস্তির 30 লক্ষ টাকা মিটিয়ে দিয়ে গেছে। তখন সুধা বলে, যেই লোকটা আমার মুখ দেখতে চায় না তার কাছ থেকে আমি কোনো ঋণ নেব না। তারপর সুধা রাস্তা দিয়ে হেঁটে যায়, আর তখনই সুধার সামনে তেজ গাড়ি নিয়ে এসে দাঁড়ায়, আর সুধাকে বলে, এবার গাড়িতে উঠে আসুন। তখন সুধা বলে, আমি আপনার গাড়িতে যাব না, আমাকে দয়া দেখানোর কোনো দরকার নেই, আমি আপনার সাহায্য নেব না, আমি হেঁটেই চলে যেতে পারবো। এই বলে সুধা অন্য রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে, আর তেজ তার পিছনে গাড়ি নিয়ে যায়। আর সুধা যেতে যেতে বলে, আমি ওনার থেকে কোনো সাহায্য নেব না, উনি আমাকে সাহায্য করবেন আর তারপর ওইটা নিয়ে কথা শোনাতে থাকবেন। তখন কিছু লোক এসে তেজের গাড়ির সামনে দাঁড়ায় আর বলে, দিনে দুপুরে একটা মেয়েকে ফলো করছেন, কি শুরু করেছেন আপনি? দেখে তো ভদ্রবাড়ির ছেলে বলে মনে হচ্ছে। তখন তেজ বলে, আপনারা এখান থেকে যান না, আপনাদের কি খেয়ে দে কাজ নেই? আমি আমার স্ত্রীকে ফলো করব না পিছু করব সেটা আমার ব্যাপার। তখন লোকগুলো বলে, স্ত্রী? তখন সুধা বলে, হ্যাঁ আমি ওনার স্ত্রী, আসলে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আমি ওনার গাড়ি থেকে নেমে পড়েছিলাম। লোকগুলো সেখান থেকে চলে যায়, আর তেজ সুধাকে বলে, এবার গাড়িতে উঠবেন তো? তারপর সুধা গাড়িতে ওঠে, আর তেজ বলে, গাড়িতে উঠলে যে সিট বেল্ট লাগাতে হয় সেটাও কি জানেন না? তখন সুধা বলে, কি করে জানবো, আপনাদের মতন এত বড় গাড়ি চড়ার অভ্যেস তো আর আমাদের নেই। তারপর সুধা সিট বেল্ট লাগানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন তেজ বলে, মুখে যেমনি কথার ফুলঝুরি ফোটে সেমনি যদি কাজটাও করতে পারতেন তাহলে তো ভালোই হতো। তারপর সুধা সিট বেল্ট নিয়ে টানাটানি করতে থাকে, আর তেজ বলে, সবসময় সব কাজ গায়ের জোরে হয় না, একটু ভালোবাসা চোখ দিয়ে দেখবেন, দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে। তারপর তেজ সুধার সিট বেল্ট লাগিয়ে দেয় আর একে অপরকে দেখতে থাকে।